ত্রিপুরায় তিপ্রামথার জনজাতি মুখ্যমন্ত্রীর দাবি ক্ষমতার লড়াই, পরিচয়ের রাজনীতি নাকি কৌশলগত চাপ। রাজ্যের প্রধান জনজাতি ভিত্তিক রাজনৈতিক শক্তি তিপ্রামথা সরাসরি দাবি তুলেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে হবে জনজাতি সমাজ থেকে। প্রশ্ন উঠছে, হঠাৎ এই দাবি কেন? এর পেছনে কি নিছক আবেগ নাকি রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল? তিপ্রামথা এক জায়গায় নয়, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে ধাপে ধাপে জনজাতি মুখ্যমন্ত্রীর দাবি তুলেছে, যাতে বার্তাটা সরকার, দিল্লি এবং জনজাতি সমাজ তিন পক্ষের কাছেই স্পষ্ট যায়। একসময় তিপ্রামথার মূল দাবি ছিল ত্রিপ্রাল্যান্ড, স্বতন্ত্র রাজ্য বা অধিক স্বশাসনের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলের নেতৃত্বরা কি বুঝেছে যে সাংবিধানিক সীমার মধ্যে থেকে ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোই বেশি বাস্তবসম্মত? মুখ্যমন্ত্রী পদে দাবি তোলার কি সেই কৌশলগত পরিবর্তনেরই ইঙ্গিত, নাকি এটি এডিসি নির্বাচনের আগে এক সুপরিকল্পিত রাজনৈতিক মাস্টার স্ট্রোক? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মথার জনজাতি মুখ্যমন্ত্রীর দাবির পেছনে রহস্য কি, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বরিষ্ঠ সাংবাদিক, যারা রাজনৈতিক থেকে সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক বদল সবকিছু খুব কাছ থেকে দেখেছেন। রয়েছেন সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য এবং সাংবাদিক সঞ্জীব দেব। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। জয়ন্তদা, এই যে ত্রিপুরার ইতিহাসে দশরথ দেবের মতো জনজাতি মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, এখন কেন হঠাৎ এই জনজাতি মুখ্যমন্ত্রী কার্ড, মানে প্রদ্যুৎ কিশোরের দল কেন নতুন করে এই দাবিকে অস্তিত্বের লড়াই হিসেবে তুলে ধরছে? এটা কি কেবলই প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নাকি মানে জনজাতি ভোটারদের আবেগকে উস্কে দিয়ে নিজেদের ভোট ব্যাংকে সুরক্ষিত করার এক সুপরিকল্পিত কৌশল বলে মনে করেন? প্রথম কথা, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কৌশল। অবশ্যই এটা একটা কৌশল। এই সম্পর্কে বলা যায় যে যখন বিজেপির সঙ্গে এই তিপ্রামথার যে একটা কনফ্রন্টেশন তৈরি হলো, এবং এটা কিন্তু অনেক দিন থেকেই মানে ছিল, সেভাবে আসেনি। তারপর দেখা গেল হঠাৎ তিপ্রামথা এই এডিসি এলাকাতে বলছে যে এখানে আমরা তিপ্রামথা ছাড়া কাউকে ঢুকতে দেব না। হ্যাঁ, অন্য কেউ এখানে মিছিল টিছিল করলেই বা সভা সমিতি করলেই তাদের উপরে আক্রমণ চালায়। হ্যাঁ, এরকম আমরা দেখলাম মন কি বাত অনুষ্ঠানে খোয়াইয়ের দিকে যেটা হয়েছিল, হ্যাঁ, সেখানেও হামলা করা হলো। এবং এই নিয়ে বিজেপির পক্ষ থেকে কিন্তু অনেক হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, কিন্তু ওরা থামেনি। তো এইরকম যখন একটা অবস্থা, তখন হঠাৎ বিজেপিও কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠলো। হ্যাঁ, এবং তারাও একটা কনফ্রন্টেশনে গিয়ে তারা নিজেদের দলকে টিটিএডিসি এরিয়া বা ট্রাইবাল কাউন্সিল এরিয়াতে সংহত করতে চাইল। এবং এর যে মানে মুখ্য প্রচারক হিসেবে আমাদের সামনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়, এবং উনি সব জায়গায় একটা জিনিস স্পষ্ট করে দিলেন যে এখানে যদি রাজনীতি করতে হয়, হ্যাঁ, তাহলে ডেমোক্রেটিক যে সিস্টেম আছে, যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো ব্যক্তি তার মত প্রকাশের সুবিধা পাবে, হ্যাঁ, কিন্তু গায়ের জোরে কিছু হবে না বা এরকম হিংসা বল প্রয়োগ করে কিছু হবে না। তো এইরকম যখন একটা অবস্থা, অন্যদিকে এই যে তিপ্রামথা, সেটা হচ্ছে একটা মানে এখন বলা যায় যে একটা ট্রাইবাল গ্রুপ, হ্যাঁ, যারা রাজনীতি করছে। তো তারা এডিসিতে ক্ষমতায় এসছে, এবং বিজেপি সেই সময় কিন্তু অনেকটাই তাদের উপর নির্ভর করেছিল যে এই যে ট্রাইবাল এলাকা, হ্যাঁ, সেটার মধ্যে তিপ্রামথাকে একটা প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, এবং আমি বলবো যে বিজেপি একটা ন্যাশনালিস্ট পার্টি হয়েও তারা কিন্তু এটা তিপ্রামথার ওপরেই ছেড়ে দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, অনেকটা এরকম, মানে সেই পাহাড় এবং সেই 20টা আসন। হ্যাঁ, আর এই যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু মানে কংগ্রেসের রাজনীতিতেও ছিল। কংগ্রেসও সেভাবে আগে আমরা দেখেছি যে ট্রাইবাল এলাকাতে তারা সংগঠন করতো না, ওরা টিউজেএস কে সবকিছু দিয়ে দিত বা ইত্যাদি। তো এই সুযোগে মানে আমি সব সময় এটা লক্ষ্য করেছি যে ট্রাইবাল কাউন্সিল এরিয়াতে একটা সুবিধাবাদী একটা গোষ্ঠী তৈরি হয়েছে।
আচ্ছা, হ্যাঁ, এবং এই গোষ্ঠী নানাভাবে তাদের দাবি দাবা আদায় করা এবং ব্যক্তিগত স্বার্থ, বিভিন্নভাবে টাকা নেওয়া ইত্যাদি, এইসব চালিয়ে যাচ্ছিল। কিন্তু আমি তখন থেকেই দেখে আসছি যে ট্রাইবেল কাউন্সিল এরিয়াতে, যেটা কিন্তু মানে রাজ্যের মূল যে এরিয়া তার 2/3 অঞ্চল জুড়ে আছে, এবং সেখানে তারা কিন্তু কোনো উন্নতি করে না, যেখানে রাস্তাঘাট খুবই খারাপ, শিক্ষার মান খুবই খারাপ, হ্যাঁ, এবং যে সমস্ত টাকাগুলো দেওয়া হয় বেশিরভাগ নেতাদের পকেটে চলে যায়, হ্যাঁ, এইরকম একটা অবস্থা। মানে এই চিত্রটা কি আপনি আগের কথা বলছেন নাকি বর্তমানে এখনের কথা? মানে বরাবরের চিত্র এটাই? এটা বরাবরের চিত্র। একদম। হ্যাঁ, আমরা কিছুটা দেখেছি যে সিপিএম এর আমলে সেখানে কিছু উন্নতি হয়েছিল, এরকম। যাই হোক, তো বিজেপি কিন্তু এটা একটা আমার মনে হয় খুবই স্ট্রং হ্যান্ড নিয়েছে, হ্যাঁ, এবং তাদের যে জনজাতি যে মানে সংগঠন রয়েছে, হ্যাঁ, তারা বলেছে আমরা কেন সংগঠন করতে পারবো না, হ্যাঁ, এবং তাদেরকে অ্যাক্টিভ করা হয়েছে, তারা সবাই সেখানে যাচ্ছে, আন্দোলন করছে ইত্যাদি। তো এখানে একটা তীব্রমাথার সঙ্গে একটা সরাসরি একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে। মানে এখানেই সংঘাতের মূল কারণটা, এটাই বিজেপি ট্রাইবেল উইং বা জনজাতি মোর্চা অ্যাক্টিভ হয়ে যাওয়াতেই মূল সংঘাতটা শুরু হয়। তো সেটাকে তারা খুব জোর দিচ্ছে, এটা করতে হবে, এটা না করলে আমাদের জনজাতি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব করেও দেখা গেল যে তারা কিন্তু মাঠে মানে ওদের পক্ষে টিকে থাকা খুব মুশকিল হচ্ছে। প্রথমত এখানে একটা মানে ক্রাইসিস অফ মানি তো আছেই, হ্যাঁ, কারণ যারা লিডার্স, হ্যাঁ, তাদেরকে নানাভাবে মানে টাকা জোগাড় করতে হয় নিজেদের করার জন্য। তো তখন তারা প্রায় সময়, এটা একটা স্টান্ট পার্টি বেসিক্যালি, হ্যাঁ, অনেক রকমের স্টান্ট দেয়। ইলেকশনের আগেও আমরা দেখলাম যে জিতেন চৌধুরীর সঙ্গে হবডবিং করেছে, ইত্যাদি করেছে ইত্যাদি, হ্যাঁ। তারপর কি করেছে ওরা, ট্রাইবেল এলাকার বাইরে তারা নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে, এবং যার ফলে কিন্তু মানে সিপিএম এর অনেকটা কষ্ট হয়েছে, অনেকগুলো সিট ওরা হেরে গেছে। আবার ইন্টারেস্টিংলি যে সাবরুমে যেখান থেকে জিতেন চৌধুরী প্রতিযোগিতা করছিলেন, সেখানে ওরা দেয়। তো এই রকম যখন একটা অবস্থা, কিন্তু বিজেপি এবার একটা শক্ত মনোভাব নেওয়াতে, হ্যাঁ, তারা এই যে মানে তাদের এই যে ট্যাকটিক্যাল যে মুভগুলো, হ্যাঁ, সেগুলো আরো অ্যাক্টিভ হয়েছে। এখন আসি ওই প্রশ্নটাতে, ঠিক, মুখ্যমন্ত্রীর দাবিটা, এই মুখ্যমন্ত্রীর কার্ড কেন হঠাৎ কার্ড কেন খেলছে? হ্যাঁ, প্রথমত যে আমরা যদি দেখি যে একদিকে জিতেন চৌধুরী রয়েছে, সিপিএম এর একজন বড় প্লেয়ার, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে এইবার যখন মানে বিধানসভা নির্বাচন হবে, হ্যাঁ, তখন যদি হাং পার্লামেন্ট হয়, বিজেপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, হ্যাঁ, তখন তারা বলবে যে আমাদের তীব্রমাথা থেকে চিফ মিনিস্টার করতে হবে। ওকে, তখন দরকার সাকসী রাজনীতি, হ্যাঁ, দরকার সাকসী হবে। তো সেই ক্ষেত্রে সিপিএম এর যে মানে আগের অভিজ্ঞতা আমরা দেখি, হ্যাঁ, তারা কিন্তু তখন মানে তাদের এই সিএম পোস্টের জন্য মানে কোনো দর কষাকষি করবে বলে মনে হয় না, মানে অতীত অভিজ্ঞতা থেকে দেখছি। আচ্ছা, আপনি বলছেন সাপোর্ট করে দেবে? হ্যাঁ, তখন তারা সাপোর্ট করে দেবে, এবং হয়তো 1 বছর পরে আবার তুলে নেবে, হ্যাঁ, বাই দিস টাইম তারা এক্সপোজড হয়ে যাবে। মানে ইউপিএ 2 এর আপনি ছবি দেখছেন আবার? একদম, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে হয়তো কংগ্রেসও তাদেরকে সাপোর্ট করবে। তো এইরকম একটা সম্ভাবনার, ওকে, আমি সেই সম্ভাবনাটাতে আসবো আপনার কাছে। আমরা সেই জায়গাটাতে আলোচনার ব্যাপার রয়েছে, কারণ জনজাতি মুখ্যমন্ত্রী যখন বলা হচ্ছে এবং কোনো নাম যখন উল্লেখ করা হচ্ছে না, তখন সেটা কে হতে পারে, কোন দল থেকে হতে পারে, সেটা নিয়ে অনেক স্পেকুলেশন এই মুহূর্তে চলছে এবং আরো চলবে। তার আগে সঞ্জীব বাবু, আপনার কি মনে হয় হঠাৎ করে মুখ্যমন্ত্রীর কার্ড কেন? না, এটা হঠাৎ করে বলা যাবে না, কেননা আমরা দেখতে পাচ্ছি প্রদ্যুৎ বিক্রম কিশোর উনি রাজনীতিতে ছিলেন না, তিনি এই যে দীর্ঘ বাম শাসন গেছে সেই সময়ে ওনাকে কোনো রাজনৈতিক তৎপরতা দেখা যায়নি। বিজেপি সরকার আসার পর এবং সেই বামফ্রন্টের সময়ে এই যে রাজ পরিবারের কোনো অবদান আছে তার কোনো স্বীকৃতিও ছিল না, কিন্তু বিজেপি সরকার আসার পরই তারা সেই পরম্পরাকে সামনে নিয়ে আসলো যে রাজ পরিবারের যে
তাদের যে অতীত আছে, ত্রিপুরা রাজ্যের রাজ পরিবার অনেক পজিটিভ অবদান রয়েছে, সেইগুলিকে স্বীকৃতি দিতে হবে। সেই অনুযায়ী তারা বিভিন্ন রকম জায়গায় স্বীকৃতি দিল, রাজার নামের এয়ারপোর্ট করা হলো, জন্মদিন ছুটি ঘোষণা করা হলো, আরো অনেক কিছু পদক্ষেপ নেওয়া হলো। প্রদ্যুৎ বিক্রম কিশোর সেইটাকেই নিজের একটা অ্যাডভান্টেজ হিসেবে নিয়ে নিতে চাইলেন। সেখানে এই যে সরকারি স্বীকৃতিটাকে উনি সেটাকে নিজের ইয়েতে নিয়ে নিলেন। এবং ত্রিপুরা মথা দলটা যখন তৈরি হয়, সেই আমি তখনও পত্রিকাতে আর্টিকেলও লিখেছি সেই ব্যাপারে, যে এটাকে ছিল একটা রিভাইভালিস্ট মুভমেন্ট। উনি মনে করলেন যে এই যে রাজাই সব করেছে বলে যে প্রচারটা শুরু হয়েছে, তার সুযোগটাকে নিয়ে উনি মনে করলেন যে সমস্ত জনজাতি সমাজকে এক করতে পারলে এবার বোধহয় আমার একটা কিছু হিল্লে হয়ে যাবে। ওনার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়ে গেল। সেই অনুযায়ী তিনি বিভিন্নভাবে এই জনজাতি সমাজকে ঐক্যবদ্ধ করার একটা উদ্যোগ নিলেন। এবং সেখানে রাজনীতিটাকে, যেখানে জাতীয় উপজাতি একসঙ্গে একটা ইয়ে ছিল, সেখানে একটা ফাটল ধরানোর কৌশল নিলেন। ধরিয়ে সেখানে ধরে নিলেন যে 20টা আসনের মধ্যে যদি মথার প্রাধান্য স্থাপন করা যায়, তবে সেটা দিয়ে সমস্ত পলিটিক্সটাকে, রাজ্যের পলিটিক্সটাকে ম্যানিপুলেট করা সম্ভব হবে। তবে প্রথম দিকে বিজেপিও তাদের এটাকে অত্যন্ত সহজভাবে নিয়েছিল যে প্রদ্যুৎ বোধহয় করছে, কিন্তু পরবর্তী সময়ে বিজেপিও বুঝতে পারলো যে এটা তো তিনি বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক রাখলেও আসলে তলে অন্য একটা খেলা খেলছেন। শুধু তিনি যে এই রাজ্যেই সীমাবদ্ধ রেখেছেন তা না, সেটার জন্য আমরা দেখেছি যে নর্থ ইস্টের অন্যান্য দলগুলিকেও তিনি সামিল করার চেষ্টা করছেন। এবং এইটাতে শুধু যে আমাদের ত্রিপুরা রাজ্য তা না, পুরো নর্থ ইস্টে একটা অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিল। এবং বিজেপি দল কেন্দ্রে সরকারে থাকার কারণে এই জিনিসটাকে দীর্ঘদিন টলারেট করা সম্ভব ছিল না বিজেপি দলের পক্ষে। এবং সেই থেকে বিজেপি তার নিজস্ব একটা ভিত্তি তৈরির উদ্যোগ গ্রহণ নিল, যেটা প্রথম দিকে বিজেপি সেভাবে গ্রহণ করেনি। সেই বিজেপি যখন নিজেদের সংগঠন তৈরি করতে শুরু করলো, তখনই প্রদ্যুৎ কিশোর শঙ্কিত হয়ে উঠলেন। এবং তখনই উপজাতিদের মধ্যে একটা নতুন ভাবাবেগ তৈরি করার জন্য তিনি এই সব দাবি তুলতে আরম্ভ করলেন যে উপজাতি মুখ্যমন্ত্রী রাখবে। এই ধরনের উপজাতিদের মধ্যে একটা বিভাজন এবং তৈরি করার, ভাবাবেগ তৈরি করার চেষ্টা উনি শুরু করলেন। এইটাই হয়ে গেল তার রাজনীতির প্রধান কৌশল। তাহলে একবার এক একটা জিনিস, কখনো ত্রিপুরাল্যান্ড, কখনো কনস্টিটিউশনাল সলিউশন, কখনো ত্রিপুরা অ্যাকর্ড, এখন নতুন করে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে জনজাতি মুখ্যমন্ত্রী। যে কোনো রাজনীতিতে রাজনীতি করতে গেলে সবসময় একটা স্লোগান সামনে রাখতে হয়, সব রাজনৈতিক দলই এইগুলি করে থাকে। উনি সেই প্রথম দিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবিটা, সেটাও ত্রিপুরা মথা বা প্রদ্যুৎ কিশোরের ছিল না, সেটা আইপিএফটি প্রথম তুলেছিল। পরবর্তী সময়ে সেটাকে ত্রিপুরাল্যান্ডের সঙ্গে গ্রেটার যুক্ত করে উনি এটাকে বলা যায় এই যে স্লোগানটাকে ছিনিয়ে নিলেন, হাইজ্যাক করে নিলেন। নিয়ে উনি সেখানে উপজাতিদের মধ্যে ভাবাবেগ সৃষ্টি করলেন। যখন সেইটা আর যথেষ্ট হচ্ছিল না, তখনই আসলো আরো বড় দাবি যে মুখ্যমন্ত্রী করতে হবে। এখন যে ট্রাইপার্টাইট এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে ইয়ে করা হয়নি, কিন্তু সেই চুক্তিতে কি আছে, সেই চুক্তিতে তো এমন কিছু আমরা তো দেখিনি। যে ড্রাফট আমরা পেয়েছি তাতে একটাই আছে যে আন্দোলন করতে, যতক্ষণ না এই দাবিগুলো পূরণ হয় আন্দোলন করতে পারবে। দাবির কথা তো, আর শুধু রাইটস এর কথা বলা হচ্ছে, কনস্টিটিউশনাল রাইটস, ভোটিং রাইটস, কালচারাল রাইটস, কিন্তু এগ্রিমেন্টে তো তার কোনো চিহ্ন নেই, কিছুই নেই। তাইলে উনি কিসের উপরে এই কথা বলছেন? এই যে একটা বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস চলছে, এই বিভ্রান্তি সৃষ্টিটাকে নানাভাবে ব্যাহত হচ্ছে রাজ্যের উন্নয়ন। এবং বিজেপিও দেখলো যে এইটা চলতে থাকলে আগামী দিনে বিজেপি নিজের ভিত্তিটাই দুর্বল হয়ে যেতে পারে। ফলে বিজেপি আর যে ঘন ঘন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করতেন সেগুলি আস্তে আস্তে বিজেপিও কমিয়ে দিল। এবং
সেখানে বিজেপি নিজস্ব একটা সংগঠন তৈরি করার চেষ্টা করলো। ইতিমধ্যে রাজ্যের নেতৃত্বরাও একটা কঠিন স্ট্যান্ড নিতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা নিলেন। উনি সম্প্রতি যে বিষয়টা সামনে বললেন যে রাজাকে স্বীকৃতি তো এই বিজেপি সরকার এসে দিয়েছে এবং প্রদ্যোৎ কিশোর সেই স্বীকৃতিটাকেই একটা বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। এই যে অভিযোগটা, এটা যথেষ্ট ভ্যালিড গ্রাউন্ড আছে। আমরা যদি গত কয়েক বছরের ডেভেলপমেন্টগুলির দিকে নজর দেই, সেই দিক থেকেই প্রদ্যোৎ কিশোর এখন যে মুখ্যমন্ত্রী দাবি তুলেছেন সেটা জনজাতিদের মধ্যে একটা আবেগ সৃষ্টির চেষ্টা এবং এর মধ্যে আর এই আবেগটা তিনি কতক্ষণ ধরে রাখতে পারবেন তার উপরই তার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে। তবে এখন যে গত কয়েকদিনের যে ডেভেলপমেন্ট এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর একটা দৃঢ় অবস্থান গ্রহণের পর সেই বিষয়টা নিয়ে একটা সংশয় বিভিন্ন মহলেই তৈরি হয়েছে। সেই সংসদ অবশ্যই তৈরি হয়েছে। প্রত্যেকবারই যখন তিপ্রা মথা কোনো না কোনো দাবিকে সামনে নিয়ে আসে তখন কোনো না কোনো সংশয় তৈরি হয়। যতটা তিপ্রা ল্যান্ডের বিকল্প কি এই মুখ্যমন্ত্রীর পদ? মথার এই যে আদি দাবি ছিল গ্রেটার তিপ্রা ল্যান্ড, কিন্তু এখন গ্রেটার তিপ্রা ল্যান্ড তো অনেকটা দূরে মনে হচ্ছে। সাংবিধানিক বলুন বা ভৌগোলিক সীমাবদ্ধতার মুখে সেই দাবি এখন বাস্তবায়ন থেকে অনেক দূরে মনে হচ্ছে। তখন কি এই জনজাতি মুখ্যমন্ত্রী দাবিটা একটা সেফ এক্সিট বলে মনে হচ্ছে আপনার? সেফ এক্সিট কিনা, তবে একটা প্রথমে বলি যে এই যে তিপ্রাল্যান্ডের যেটা দাবি আইপিএফটি ছিল, হ্যাঁ, সেটা ছিল যে এই যে ট্রাইবাল কাউন্সিল এরিয়াকে নিয়ে একটা আলাদা স্টেট, স্বাধীন একটা রাজ্য, হ্যাঁ, এরকম করা। কিন্তু গ্রেটার তিপ্রাল্যান্ডটা হচ্ছে একটা হাস্যকর দাবি। এটা হচ্ছে আমি ট্রাইবেলদের ভাষাই বলি যে সবসময় তোমাকে একটা কামান চাইতে হবে, হ্যাঁ, যদি তুমি একটা বন্দুক পেতে চাও। হ্যাঁ, তো সেটা হচ্ছে এই তো কারণ যখন বলা হলো যে সিএসটি কে এই গ্রেটার তিপ্রাল্যান্ডের মধ্যে আনতে হবে, হ্যাঁ, ওইদিকে কাছাড় জেলার মধ্যে যেখানে ত্রিপুরীরা আছে, হ্যাঁ, হ্যাঁ, এটাকে এই গ্রেটার তিপ্রাল্যান্ডের সঙ্গে যুক্ত করতে হবে, হ্যাঁ, করে একটা নতুন বড় একটা রাজ্য তৈরি করতে হবে। ঠিক, তো এটা তো ইন্টারন্যাশনালি ইম্পসিবল। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সেই টেরিটরি আমরা দাবি করছি, হ্যাঁ, সেটা তো হয় না। হ্যাঁ, এরকম দেশে আইন আছে এবং ইন্টারন্যাশনাল ল আছে। ইউনুসও একই পথে নর্থ ইস্ট নিয়ে নেবেন উনি। হ্যাঁ, তো এরকম। আর আরেকটা আসামের এই অঞ্চল, তো সেই দিক থেকে ও দেখলো যে এই দাবিটা খুব একটা খাপ খাচ্ছে না। আর তিপ্রাল্যান্ডের যে দাবি, হ্যাঁ, সেটা মানুষ সেটা রিজেক্ট করে দিয়েছে। ওকে, হ্যাঁ, আমরা যদি বলি যে 1/3 জনগণের কত শতাংশ সেই দাবিকে মানে, হ্যাঁ, আর বাঙালিরা যারা আছে বা প্লেন্সল্যান্ড পিপুল, তারা তো কেউ এটাকে সমর্থন করে না। কিন্তু এখানে একটা প্রশ্ন, আপনাকে ইন্টারাপ্ট করছি একটু। এই যে দাবি আপনি বলছেন প্রত্যাখ্যান করে দিয়েছে 1/3 কতজন মানে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সহজ সরল নৃগোষ্ঠীরা বা পাহাড়ের জনগণ যারা রয়েছে, রাজনৈতিক দল তিপ্রামতা হোক, বিজেপি হোক, সিপিএম হোক, জিএমপি হোক, যেটাই বলছে, কংগ্রেস হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বলছে আমাদের ভবিষ্যতের লড়াই, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই, এই জায়গাটা পাহাড়ের মানুষকে কি তবে বোঝানো হচ্ছে যে আলাদা রাজ্য না পেলে বা রাজ্যের জনজাতি মুখ্যমন্ত্রী না পেলে তাদের উন্নয়ন হবে না, এই বোঝানোটা কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, অনেকটা সেটাই বোঝানোর চেষ্টা বা ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে ট্রাইবেল জনগণ বা জাতি যে জনগণ, হ্যাঁ, তারা কি চায়? তারা চায় এলাকার উন্নয়ন। হ্যাঁ, আমরা যে অটোনমির কথা বলি, হ্যাঁ, অটোনমিকে তো আমরা একটা এলাকার উন্নয়ন থেকে বাদ দিতে পারি না। অটোনমির দাবিটা তো তখনই আসে যখন ওই অঞ্চল অনুন্নত থাকে এবং তার কালচারাল ডেভেলপমেন্ট থাকে না, হ্যাঁ, তখনই সেই দাবিটা প্রকট হয়। কাজেই তুমি যে অটোনমির কথা বলছো, ইটস এ কাইন্ড অফ অটোনমি, হ্যাঁ, যে রাজ্য থেকে বেরিয়ে গিয়ে আরেকটা রাজ্য হবে, দিস দ্যাট থিং, হ্যাঁ, তো সেটার মধ্যে তোমাদের হাতে যে টাকাগুলো যায়, হ্যাঁ, সেগুলো সদ্ব্যবহার কোথায় হয়? হ্যাঁ, কেন এই ট্রাইবাল কাউন্সিল এরিয়া এত অনুন্নত? কারণ আমরা যদি বাজেটের দিকে দেখি, হ্যাঁ, আসলে প্রশ্নটা এইভাবে আসবে আমি জানি না, তো এই কারণে
হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে বাজেটে একটা সাধারণভাবে যেভাবে আছে, আবার ট্রাইবেল এলাকা উন্নয়নের জন্য আলাদা বাজেট রয়েছে একদম। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো ট্রাইবেল এলাকাগুলি অনেক বেশি উন্নয়ন হওয়ার কথা ছিল। এটাও একটা বিষয় যে এই যে বাজেট নিয়ে বারবার বাজেট নিয়ে বলা হয়, সরাসরি টাকার ফান্ডিং এর কথা বলা হয়, কিন্তু এদিক থেকে কিন্তু আবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে প্রচুর টাকা দেওয়া হয়েছে এডিসি কে, কিন্তু এডিসি সেইগুলো কাজে লাগাতে পারছে না বা কোনোভাবে সেই অর্থে টাকার পরিমাণ অনুযায়ী তাদের ডেভেলপমেন্ট ওয়ার্কস দেখা যাচ্ছে না। একদম। এই যে বাজেটের ব্যাপারটা বলা হচ্ছে, এটা বাজেটে আজকে এটাকে যেভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে রং ওয়ে, যে উপজাতিদের জন্য বাজেট দিতে হবে, এটা তো প্রশ্ন না। আজকে একটা রাস্তা যদি আগরতলা থেকে গন্ডাছড়া পর্যন্ত যায়, সবাই যাবে, তার তো এটা তো সবার এইটা তো উপজাতি এলাকাতেই পড়ছে, সেখানেই তো এই টাকাটা খরচ হবে। আজকে খবর দেখলাম যে সামনে এলাকায় বিভিন্ন রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে ইয়েতে। তো এটা যে হচ্ছে, এটা তো এডিসি এলাকাতেই হচ্ছে। এখানে এই যে টোটাল বাজেটের যে অংশটা, তার সবটা অংশেরই একটা বড় অংশ ওইখানেই ব্যয়িত হবে। এবং ত্রিপুরা রাজ্যের যে ভৌগোলিক অবস্থান এবং তার মধ্যে যেভাবে এডিসি এলাকা চিহ্নিত, সেইখানে যে কোনো ডেভেলপমেন্ট কাজ করতে গেলেই এডিসি এলাকাতে ইয়ে হবে। এখন অনেক সময় বলা হয় যে এডিসি এলাকায় কলেজ কম ও এই সেই, আর এডিসি এলাকায় তখন তো পরিস্থিতি যেরকম ছিল, সেখানে নিয়ারেস্ট যে একটা জনবসতি এলাকা, সেখানেই কলেজ হয়েছে বা বিশ্ববিদ্যালয় হয়েছে। সেইগুলিকে যদি বলা হয় যে এডিসি এলাকায় সবকিছু করতে হবে, এটা এডিসি এলাকার প্রশ্ন না, রাজ্যের মানুষের জন্য, সব অংশের মানুষই তো এখানে আসছে। এই কলেজ হোক, ইউনিভার্সিটি হোক বা একটা ইন্ডাস্ট্রি হোক, সেখানে তো সবাই কাজ পাচ্ছে। এবং আমাদের সংবিধান সংরক্ষণ করে দিয়েছে উপজাতিদের জন্য কতটা তারা পেতে পারবে, সেটা তারা তাদের অংশ সমানভাবে পেয়ে যাচ্ছেন। কিন্তু এইটাকে যদি এখন বলা হয় যে তাদের জন্য আলাদাভাবে বাজেট করে দিতে হবে, এইটা তো একটা মানে শুধু অসাংবিধানিক না, এটা একটা অনেকটা বিচ্ছিন্নতাবাদী বলে মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এইভাবে মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টির চেষ্টা বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। এইটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না, কেননা আমরা দেখছি যে এডিসি এবং নর্থ ইস্টে আরো তো 10টা এডিসি রয়েছে, সেইখানেও তো এই প্রশ্ন আসে না কখনো। সেখানে তো সবাই তাদের যে বাজেটে যে বরাদ্দ অংশ আছে সেটা নিয়ে তারা কাজ করছেন সেখানে। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন যে বিভাজনের রাজনীতি হচ্ছে, বা এই যে ভারতের সংবিধানে জাতিগত ভিত্তিতে মুখ্যমন্ত্রী নিয়োগের মানে কোনো উল্লেখ, মানে বাধ্যবাধকতা নেই। এখন তাহলে মথা কি এখানে আইডেন্টিটি পলিটিক্স বা মানে পরিচয়ের রাজনীতি করছে, মানে যার জন্য মানে ধরুন জনসংখ্যায় যারা সংখ্যাগুরু যারা আমাদের রাজ্যে, তার জনজাতি যারা আর কি, তারা যদি এই দাবিকে মেরুকরণের প্রচেষ্টা করে, তাহলে তো রাজ্যের যে সম্প্রীতির যে একটা পরিবেশ বা আবহাওয়া আছে, সেখানে কি ফাটল ধরার সম্ভাবনা থাকছে না? মুখ্যমন্ত্রীর প্রশ্নটা যখন আসে, এতে সংখ্যাগুরু সংখ্যালঘুর কোনো ব্যাপার নেই, সে সবার মুখ্যমন্ত্রী হবে। সেইখানে কারা যদি মনে করে যে মুখ্যমন্ত্রীর জন্য একটা সংরক্ষণ থাকতে হবে, সেটা তো অবাস্তব ব্যাপার। আর জনজাতি মুখ্যমন্ত্রী হলেই যে জনজাতি এলাকার বা পাহাড়ের এলাকার উন্নয়ন হবে, সেটা মানে সেই বাস্তবতাকে কোন জায়গায় দাঁড়ায়? আমরা যদি গত 50 বছর বা 60 বছরের ইতিহাস দেখি, যে ত্রিপুরা রাজ্যের এই যে পাহাড়ি অঞ্চলগুলি তখন কি ছিল, আজকে হয়েছে, তো এখানে তো মুখ্যমন্ত্রী কোন জাতি গোষ্ঠীর তার উপর নির্ভর করেনি, যে জাতি গোষ্ঠীরই হোক, সর্বাগ্রে আমাদের রাজ্যে সর্বাগ্রে দেখা গেছে যে সেই পাহাড়ি এলাকার উন্নয়নের উপরই গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা এবং তাদেরকে বিভিন্ন রকম সংরক্ষণের সুযোগ দিয়ে তারা যাতে কোনোভাবে পিছিয়ে না পড়ে, তার জন্য প্রয়াস নেওয়া হয়েছে। একটা সময় ছিল যখন পাহাড়ি এলাকায় শিক্ষা দীক্ষার হারটা খুব কম ছিল, তখন তারা শূন্য পদে নিয়োগ করার জন্য লোক পাওয়া যেত না। কিন্তু এখন তো অবস্থাটা তেমন নয়, সেখানে যথেষ্ট শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, তারা এসে বিভিন্ন কাজ করছে, বিভিন্ন সরকারি দপ্তরে ইয়েতে তারা প্রধানের দায়িত্ব পালন করছেন। সেখানে আগে যে পরিস্থিতিটা ছিল তার থেকে পরিস্থিতি অনেক পাল্টে গেছে। এখন এইটার সঙ্গে এই ভাষাগত একটা প্রশ্ন এনে, আবার হরফের একটা প্রশ্ন এনে একটা আবেগ সৃষ্টির প্রয়াস চলছে। এটাও একটা বিভ্রান্তির বিষয়। কেননা বলা হচ্ছে যে
এখন যে ককবরক ভাষা বাংলা হরফে লেখা হচ্ছে, বলা হচ্ছে সরকার নাকি চাপিয়ে দিচ্ছে। এটা তো একেবারেই অবান্তর কথা। কেননা আজ থেকে 100 বা 150 বছর আগে ককবরক ভাষা প্রথম লিখিত রূপ পেয়েছে। সে তখন যারা এই শিক্ষিত বা ইন্টেলিজেন্ট সেকশন ছিলেন জনজাতি সমাজে, তারা এই লেখ্যরূপ দেওয়ার যে করেছেন, তাদের স্বাভাবিক পছন্দ হিসেবে তারা বাংলা হরফটাকে বেছে নিয়েছেন। এটাকে কেউ চাপিয়ে দিয়েছে, এই ধরনের কথা একেবারে অবান্তর, কোন রকম ভিত্তি নেই। তারাই সেটা করেছেন। শুধু তাই না, আমরা যদি দেখি যে আরো 200 বছর আগে যে মহারাজারা যে মুদ্রা তারা তৈরি করেছেন, তাতেও বাংলা হরফের স্থান পেয়েছে। তাইলে এটাকে কে চাপিয়ে দিল কে? এই ধরনের বিভ্রান্তিকর কথা বলা। এখন আমার দাবি একরকম, সেটা যদি না মানা হয় তাহলে চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন এই বিভ্রান্তির যে এই যে দাবিটা, এই দাবিটা নিয়ে একটা প্রশ্ন আসছে। হঠাৎ করে এই দাবিটা কেন আসলো? এইটার পেছনে যেটা খুব বাস্তব ঘটনা, সেটা হচ্ছে একটা বাইরের শক্তির প্রভাব এখানে কাজ করছে। এবং সেটা কোন শক্তি এটা সকলেই জানেন। এবং সেইখানে দুর্ভাগ্যের বিষয় যে রাজ পরিবার এত বছর ভারত রাজ্যে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে রেখেছিল, তারই এক উত্তরসূরি এই বিষয়টাকে এনে সেই বাইরের শক্তির ফাঁদে পা দিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এইটা কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। এইটাকে প্রতিহত করতে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রয়াস চলছে, এবং আশা করি যে এই বিভ্রান্তি থেকে সমাজকে আমরা বের করে আনতে পারব। একদম। এই সম্পর্কে এক কথা বলছি, যে প্রথম কথা হচ্ছে যে রাজাদের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে বীর বিক্রম কিশোর মানিক্য কি ককবরক জানতেন? উনি জানতেন না। ওনার বাবা কি জানতেন? তাও জানতেন না। হয়তো রাধা কিশোর মানিক্য কিছুটা জানতেন। আচ্ছা, হ্যাঁ, তো এইরকম। আর ওদের যে মূলত কাজকর্ম ছিল, সেটা ছিল বাঙালিদের সঙ্গে। হ্যাঁ, কারণ এই যে ত্রিপুরা এত বড় রাজবাড়ি হয়েছে বা ইত্যাদি, এগুলো এখন ওয়েল ডকুমেন্টেড। আমাদের চাকলা রোশনাবাদ যেটা ছিল, মানে সিলেটের কিছু অংশ, চট্টগ্রাম নিয়ে সবকিছু নিয়ে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর কিছু অংশ ইত্যাদি নিয়ে, তো সেখান থেকে কিন্তু রেভিনিউটা আসতো, হ্যাঁ, এই রাজ্য চালাবার। এবং যার ফলে আপনি দেখবেন যে আমাদের যোগাযোগ ব্যবস্থা সবকিছুই কিন্তু তখন মানে এই ইস্ট বেঙ্গল বা বাংলাদেশের মধ্য দিয়ে রেলের মাধ্যমে। আমাদের এই রাজ্যে কিন্তু কোনো যোগাযোগ ব্যবস্থাই ছিল না তখন। সেই যোগাযোগ ব্যবস্থার এত চাহিদাও ছিল না, কারণ কি, কেননা ধর্মনগর থেকে আগরতলা আসবে, একটু বেরিয়ে গিয়ে রেলে উঠলে হাওড়া চলে আসছে, বিলোনিয়া থেকে আসবে চলে আসছে। ফলে অভ্যন্তরীণ যে এত রাস্তাঘাটের চাহিদাও তখন সেভাবে তৈরি হয়নি। আসলে এই গোটা ব্যাপারটা আসলে বদলে গেছে 1965 এর পরে। হ্যাঁ, এর আগে তো ওয়ারের পরে, পাকিস্তান ওয়ারের পরে বন্ধ হয়ে গেছে। তার আগে পার্টিশনের পর থেকেই এই প্রশ্ন এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে আমাদের সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন যে আসাম আগরতলা রোড তৈরি হলো। এটা ছিল সবচেয়ে বড় প্রায়োরিটি, যে আমরা একটা রাজ্য সবসময় যোগাযোগের জন্য অন্যখান দিয়ে ঘুরে আসতে হবে, আমাদের বন্ধুরাষ্ট্র হোক আর যাই হোক অন্যের উপর নির্ভর করবো, এটা তো হতে পারে না। তার জন্য সেই সময়ই আমাদের নেতৃবৃন্দ দূরদৃষ্টি ছিল বলেই তারা প্রথমে এই লাইফ লাইনটা তৈরি করার উদ্যোগ নিয়েছেন। এবং সেটা শুধু এই রাজ্যের যে সমতলে এটার উপকার এসেছে তা না, পাহাড়ি অঞ্চলের ভেতর দিয়ে এই রাস্তা গেছে এবং পাহাড়ি অঞ্চলের মানুষ তার বেনিফিট পেয়েছে। পরবর্তী সময়ে এই রাস্তার নেটওয়ার্ক আরো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। এই যে ব্যাপারগুলি, সেগুলিকে আমাদের নজরে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে এই যে যখন রাজন্য আমলে শিক্ষা ব্যবস্থার কি হাল ছিল, হ্যাঁ, সেটা আমরা একটু একটু ঘাটাঘাটি করেছি একদম। তো তখন দেখা গেছে যে এই ট্রাইবেল এলাকাতে কোনো স্কুল ছিল না। এবং সত্যি কথা বলতে কি, যে যখন জনজাতিদেরকে নিয়ে দশরথ দেব যখন মুভমেন্ট শুরু করলেন, হ্যাঁ, তো তখন তারা নিজের থেকে স্কুল তৈরি করলেন, হয়ে অনেকগুলো স্কুল তৈরি করা হলো। হ্যাঁ, সেখানে এইটা যে তখন স্কুল ছিল না, তখন যে সমতলে বাংলাদেশ বলি বা আমরা পশ্চিমবঙ্গই বলি, সেখানেই বা কয়টা স্কুল ছিল? সেখানে কি গ্রামের ভেতরে কয়টা স্কুল ছিল? স্কুল খুব সীমিত ছিল তখন সর্বত্রই। এইটা শিক্ষার যে ইয়েটা, শিক্ষার প্রসারটা কিভাবে বাড়লো সেটা নিয়ে, প্রথম কথা হচ্ছে যে
প্রত্যন্ত অঞ্চলে প্রায় স্কুল ছিল না। এইদিকে উমাকান্ত স্কুল ছিল, তুলসীবতী স্কুল ছিল, RKI একটা স্কুল ছিল, যেটা আমি একসময় পড়েছি অল্প দিনের জন্য। হ্যাঁ, এরকম দু একটা স্কুল ছিল, সেইভাবে প্রত্যন্ত অঞ্চলে প্রায় স্কুল ছিল না। এরকম হচ্ছে যে প্রাইমারি স্কুল তো দরকার, কারণ সবাইকে এসে হোস্টেলে থেকে পড়াশোনা। শুধু তাই না, তখন সেখানে শিক্ষার যে চেতনাটাই ছিল খুব। সেখানে এই যে দশরথ দেবের কথা বললে, দশরথ দেব এদেরকে ভদ্রলোকের নামটা কি ভুলে গেলাম তো, যিনি কল্যাণপুর স্কুলটা স্থাপন করেছিলেন, ওনারা গিয়ে রাজার ছিলেন, ওরা গিয়ে হাতি করে গিয়ে পাহাড় থেকে ছাত্র ধরে এনেছেন, যে ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে আসছেন যে আসো পড়াও তোমরা। তাই তখন তো সেখানে সেই চেতনাটাই আসেনি, সেই চেতনাটা ধীরে ধীরে এসেছে, এবং এটা এসেছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণেই এটা আরো বেশি ত্বরান্বিত হয়েছে। ওকে, এখন বাস্তব যে পরিস্থিতি বা যে বিষয় নিয়ে আমাদের আজকের যে আলোচনা, হঠাৎ করে জনজাতি মুখ্যমন্ত্রী কেন, জনজাতি মুখ্যমন্ত্রীর কার্ড কেন খেলা হচ্ছে, এখন মথার শীর্ষ নেতৃত্ব রাজ পরিবারের সদস্য, কিছুক্ষণ আগে আপনার সেটা আলোচনা করছিলেন। এখন মানে জনজাতি মুখ্যমন্ত্রী হওয়ার দাবিটা কি সাধারণ জনজাতি নেতৃত্বের ক্ষমতায়নের জন্য, নাকি পরোক্ষভাবে, কি মনে করেন আপনারা, যেটা রাজকীয় প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা বলে রিভাইভালিস্ট মুভমেন্ট, সেটা রিভাইভালিস্ট মুভমেন্ট, যে রাজতন্ত্রকে করা, হয়তোবা এখন এই রাজতন্ত্র ফিরিয়ে আনা যাবে এমন প্রত্যাশা করা মুশকিল, কিন্তু রাজ পরিবারের যে প্রভাবটা এইভাবে প্রতিষ্ঠা করাটাই একটা উদ্দেশ্য, সেই নিয়েই এখন এই এটা চলছে। এবং ত্রিপুরা সৃষ্টিটা সেখান থেকেই আমরা দেখবো যে ত্রিপুরা যে সিম্বল, সেখানে সব রাজ পরিবারের সিম্বল ব্যবহার করা হচ্ছে। ইদানিংকালে আমরা দেখলাম যে প্রদ্যোৎ কিশোর বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের ডেকে এনে তাদের সোর্ড দিচ্ছে, তলোয়ার দিচ্ছে রাজ পরিবারের প্রতীকী হিসেবে। এইভাবে রয়্যালিস্ট মুভমেন্ট বা রাজতন্ত্রকে আরো বেশি প্রভাবিত করার জন্য একটা প্রয়াস চলছে। এটা বর্তমান যুগে সারা বিশ্বে যে সমাজ ব্যবস্থার যে গতি, তার ঠিক বিপরীত দিকে নিয়ে যাওয়ার একটা প্রয়াস। এই বিপরীতমুখী প্রয়াসটা কতক্ষণ সফল হবে সেটা আমার নিশ্চিতভাবেই বলা কঠিন, কেননা এটা সাধারণ মানুষ গ্রহণ করবে এমন কোন ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না। আপনার কি মনে হয়, মানে এই যে রাজকীয় প্রভাবের জন্য কি এত কিছু করা? প্রথম কথা হচ্ছে যে এই যে রাজকীয় প্রভাব, এটা হচ্ছে একটা চাপিয়ে দেওয়া ভাবনা চিন্তা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি ট্রুলি বিশ্লেষণও করি, তাহলে দেখা যাবে যে রাজাদের সঙ্গে বাঙালিদের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। একদম একদম। হ্যাঁ, এবং ত্রিপুরাতে যে বাঙালিরা এসছে এমনি এমনি আসেনি। হ্যাঁ, কারণ তাদের কাছে ছিল স্কিল। হ্যাঁ, তো তারা দেখেছে যে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে, হ্যাঁ, স্কুল কলেজ চালাতে গেলে, হাসপাতাল চালাতে গেলে বাঙালিদের ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তাছাড়া উনার সবচেয়ে বড় জমিদারি ছিল চাকলা রোশনাবাদে, তো সেখানেও বাঙালিদের দরকার। হ্যাঁ, যার ফলে রাজারা নিজেরা তাদের ককবরক ভাষায় কথা বলতো না, বা ভুলে গেছে, বা এরকম একটা অবস্থা। কাজেই সেখানে থেকে যদি উল্টো পাল্টা বলা হয়, হ্যাঁ, তাহলে তো হবে না। হ্যাঁ, কাজে আর রাজতন্ত্র এখন কিভাবে ফিরে আসবে? এখন রাজতন্ত্রের কথা বলে এইসব করা হচ্ছে, এগুলো তো ফালতু। হ্যাঁ, এর তো কোনো আমার কাছে মানে কোনো মূল্য নেই এগুলো। না, এখন প্রশ্ন যে এই কথাগুলো বা সময়ের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ না, কিন্তু এখন হচ্ছে যে অজনজাতি যারা, তারা কি ভাবছে বা অ্যাডমিনিস্ট্রেশন কি ভাবছে, সের থেকে বড় কথা হচ্ছে যে আমি বারবার যেটা বলছি যে সহজ সরল নৃগোষ্ঠী যারা পাহাড়ের জনজাতি, যারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে শহরমুখী, তাদের কথা আমি বলছি না, যারা গ্রামে বা প্রত্যন্ত এলাকায় এখনো রয়েছেন জনজাতি অংশের মানুষ, যারা দুর্বল অংশের জনজাতি, তারা কতটা প্রভাবিত হচ্ছে এই ধরনের বক্তব্যে বা এই ধরনের? শুনুন, তাদের মধ্যে যারা মানে এখনো সেভাবে শিক্ষার ছোঁয়া পায়নি, হ্যাঁ, তারা রাজাকে নারায়ণ মানত, ভাবতো যে উনি হচ্ছেন নারায়ণ, ভগবানের দূত। হ্যাঁ, তো এইরকম এটা খুবই খুবই কম। একটা জিনিস হচ্ছে যত ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ, তারা শহরের দিকে আসবেই। হ্যাঁ, আমরা সারা মানে আগরতলা শহরে দেখছি যে ভাড়ার জন্য ওরা ট্রাই করছে। হ্যাঁ, এবং সেন্ট পল স্কুল, ওইদিকে আমার বাড়ি, সেটা একটা স্কুল ছিল। হ্যাঁ, একসময় আমার দিদি এটাতে পড়তো, ক্লাস 8 অব্দি ছিল, আমি দেখেছি। তারপর এটা ক্লাস 10 হলো, তারপর 12 হলো, হ্যাঁ, এখন এটা কলেজ হয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম একটা অবস্থা।
কাজে আসলে শিক্ষা দীক্ষা যত বাড়বে, হ্যাঁ, তখন একটা জায়গায় সে কনফাইন্ড হতে চাইবে। হ্যাঁ, আমরা দেখছি যে আমাদের ছেলে মেয়ে, আমাদের বন্ধু বান্ধবের ছেলে মেয়ে সবাই পড়াশোনা করে ওরা বাইরে গিয়ে সেটেলড হচ্ছে। তারা এই তিপ্রামথার যে রাজনীতির যে ধারা, সেই ধারাতে তারা কতটুকু প্রভাবিত হচ্ছে বলে মনে করেন আপনি? আমার মনে হয় না যে সেটা যদি হতো তাহলে রোজ এভাবে বিজেপিতে লোক আসছে কেন। এবং আমি মুখ্যমন্ত্রী যে সমস্ত মিটিংগুলি করেন আমি কিন্তু সবগুলো দেখি, হ্যাঁ, ইউটিউবে, অমুক তমুক, এসব ফেসবুকে। তো সেখানে দেখি যে প্রচুর জনজাতির লোক আসছে। আসলে মানুষ এসব চায় না, মানুষ চায় ডেভেলপমেন্ট, ওরা চায় শিক্ষা, আমার ছেলে মেয়ের পড়াশোনা হোক, ও চাকরি পাক, হ্যাঁ, আমাদের রাস্তাঘাট ভালো হোক, হ্যাঁ, এটা তারা চায়। হ্যাঁ, ভালো মানের জীবন যাপন চায় মানুষ। একদম। সঞ্জীববাবু, এই যে দাবি, এই যে দাবি তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী, এটা কি মানে শুধু সরকারের উদ্দেশ্যে, নাকি মানে জনজাতি সমাজের ভেতরেও একটা স্পষ্ট মানে বার্তা দেওয়া হচ্ছে যে তিপ্রামথাই একমাত্র দল যারা সরাসরি সর্বোচ্চ ক্ষমতার দাবি তুলতে সাহস দেখাচ্ছে? এর মাধ্যমে তারা প্রতিদ্বন্দ্বী অন্য জনজাতি নেতৃত্ববৃন্দ যারা রয়েছে বা অন্য সংগঠনগুলো রয়েছে তাদেরকে এটা কোণঠাসা করতে চাইছে বলে কি মনে করেন? স্বাভাবিক ব্যাপার যে রাজনীতিতে তারা এসেছেন এবং এইটাকে আগে যেটা বললাম যে একটা আবেগ তৈরির চেষ্টা, নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা আবেগ তৈরির চেষ্টা। প্রথম দিকে সেই চেষ্টাটা হয়েছে যে সরকারের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে আদায় করার জন্য। তখন বারবার আমরা দেখতাম যে কেন্দ্রীয় সরকারের কাছে উনি যাচ্ছেন, বারবার আলোচনা করছেন, করছেন। কিন্তু যখন কেন্দ্রীয় সরকারের তরফে এটা বোঝা গেল যে আরে এটা তো তিনি এমনি ভালো সম্পর্ক রাখলেও আসল উদ্দেশ্যটা তো অন্যরকম, তারপরেই কিন্তু কেন্দ্রীয় ক্ষমতাসীন দল তারা এইখানে একটা ভিন্ন চিন্তা শুরু করলেন। তারা ভাবলেন যে এইভাবে হাল ছেড়ে দিয়ে রাখলে সেটা ভুল হবে এবং সেটা নিজেদের একটা নিজস্ব সংগঠন তৈরি করার জন্য, নিজেদের প্রভাব তৈরি করার জন্য বিজেপি নেতৃত্ব দিয়ে নিলেন। এবং মুখ্যমন্ত্রী মানিক শাহ এই ব্যাপারে নিজের নেতৃত্বের সামনে এগিয়ে এসে জোরদার একটা অভিযান শুরু করলেন এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গেছেন। তবে এখনো এটা কিন্তু মানে মানতেই হবে যে এখনো প্রচুর লোক কে তারা সেই আবেগের দোলায় দুলছে। এখন এই সংখ্যাটা একেবারে যে উড়িয়ে দেওয়ার মতো নয়। ফলে এই বিজেপির যে সাংগঠনিক প্রয়াসটা চলছে, এই প্রয়াসটা কতটা জোরদার তারা করতে পারবেন তার উপর আগামী দিনে রাজ্য রাজনীতি অনেকটাই নির্ভর করবে। এবং প্রদ্যুৎ বিক্রমেরও এই যে উনি আবেগের একটা খেলা নিয়ে চলছেন, এটা উনি কতটা ধরে রাখতে পারবেন সবটার উপরই নির্ভর করবে আগামী দিনে আমাদের রাজ্য রাজনীতির কোন দিকে ধারাটা কোন দিকে প্রভাবিত হবে। কি মনে করেন, এডিসি নির্বাচনের পরে কি এই দাবিগুলো আবার নিস্তব্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে? এডিসি নির্বাচন যদি কোনো ভালো ফলাফল দেয় মথার পক্ষে, তাহলে কি এইসব দাবিগুলো আবার বন্ধ হয়ে যাবে? এই এডিসি নির্বাচনটা আমাদের রাজ্য রাজনীতির আগামী দিনের দিশা দেখাবে। সেখানে আমরা দেখেছি যে এডিসিতে 21 সালে যে এডিসি নির্বাচন হয়েছে সেখানে মথা তখন থেকেই তারা করতে শুরু করেছিল এবং সেইটা করে তারা একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু সেই সময়ও আমরা দেখেছি যে তারা 18টা আসন পেল, 10টা আসন গেছে এবং সেখানে বোঝা গেল যে তারা একেবারে টোটাল সাপোর্ট যে তাদের পক্ষে রয়েছে তার নয়, বিজেপির একটা ভালো অংশ রয়েছে। এবং বিজেপির পক্ষে ওই সময়ে বিজেপি যদি তখনই সেই এই সাংগঠনিক প্রক্রিয়াটা শুরু করত তাইলে হয়তো আজ পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। এখানে কিছুটা সময় নষ্ট হয়েছে, ফলে প্রদ্যুৎ কিশোর সেই সুযোগটা নিতে পেরেছে তিপ্রামথার নেতৃত্ব। এখন নতুন করে বিজেপিও চালাচ্ছে, ফলে একটা রাজনৈতিক যে তৎপরতা এখন চলছে পাহাড়কে কেন্দ্র করে, এই তৎপরতার কোন দল কতটা অ্যাডভান্টেজ নিতে পারে তার উপর নির্ভর করছে আগামী দিনের কোন দিকে যাবে। এবং এডিসি নির্বাচন যেটা বললেন যে এডিসির ফলাফলের উপর, সেইটা ফলাফলটাও অনেকখানি প্রভাবিত করবে।
তবে এই একটা নির্বাচনের ফলাফলই তো সবকিছু শেষ হয়ে যায় না। ঠিক না, এই কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর এই যে 2018 জনজাতি মুখ্যমন্ত্রী যে একটা দাবি বা এই যে একটা স্লোগান বা যেটাই বলা হয়, এই যে একটা ন্যারেটিভ এই মুহূর্তে চলছে, এডিসি নির্বাচন মানে ফলাফলের উপর কি এটা কতটা নির্ভর করবে? এটা নির্ভর করবে আসলে এডিসি নির্বাচনের ফলাফলটা কিরকম হয়। হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি সবসময়, যে এখানে বিজেপি এবং তীব্রামথাকে নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু এডিসিতে বিরোধী শক্তিও আছে। হ্যাঁ, বিরোধী শক্তিও আছে, এবং যতটুকু মানে খবর নিয়ে দেখা গেল যে ওদেরও শক্তি কিন্তু বাড়ছে। হ্যাঁ, এবং সেই শক্তিটা যে বাড়ছে, হ্যাঁ, সেটা কতটুকু বাড়ছে এটা এখনো বোঝা যাচ্ছে না। তো এডিসির নির্বাচন হলে সেটা বোঝা যাবে। আচ্ছা, হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যেটা বলেছে যে এখানে কোনো অন্য রাজনৈতিক দলের কোনো জায়গা নেই। হ্যাঁ, তাহলে তো ওরা সিপিএম এর ওপরেও আক্রমণ শানাবে, প্রথম দিকে তো অনেকটাই শানিয়েছিল। হ্যাঁ, তো এখন সেইটা আসছে না, এখন বিজেপি তাদের টার্গেট, কারণ এখানে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, যে যেহেতু বিজেপি আমাদের প্রধান শত্রু, আমরা ওই শত্রুকে বেশি ঘাটাচ্ছি না। হ্যাঁ, কারণ তাদের এতটা শক্তি নেই, হ্যাঁ, এটা প্রমাণিত হয়ে গেছে। হ্যাঁ, তারপর তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এরপরে ওরা দেখবে যে মানে ওর তো কোনো ফার্ম পলিটিক্যাল স্ট্যান্ড নেই, যে এটা আমাদের স্ট্যান্ড, এটা আমরা চাই আদর্শগত কোনো, হ্যাঁ, আদর্শগত বা কর্মসূচিগত। আচ্ছা, হ্যাঁ, তো সেই দিক থেকে তখন ওরা চেষ্টা করবে যে সিপিএম কে কিছু যদি আমরা ওদের সঙ্গে যাই, হ্যাঁ, তাহলে কেমন হবে। এখন সিপিএমও কিন্তু এই ব্যাপারে অ্যালার্ট। হ্যাঁ, কারণ গত ইলেকশনে যেভাবে ওরা ঠকেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছে, যে এত যে কথা আগামী দিনে এবং উপজাতি মুখ্যমন্ত্রী হতে হবে, হ্যাঁ, সেই ডিমান্ডটাকে সিপিএম এর জিতেন চৌধুরী বলেছে এটা কোনো কথা নয়। হ্যাঁ, মানে আমাদের যদি পলিটিক্যাল পার্সপেক্টিভে বলি, হ্যাঁ, তাহলে যে কেউই হতে পারে। হ্যাঁ, মানে এখানে তো দশরথ দেবও হয়েছিলেন একদম। হ্যাঁ, তো এবার যদি মানে সিপিএম এর ভালো কিছু হয় তাহলে জিতেন চৌধুরীর মুখটা আসবে। হ্যাঁ, কাজেই ওরা এটাকে কোনো সময় গুরুত্ব দিতে এখন রাজি নয়। হ্যাঁ, কাজেই এখন তাহলে মোট কথা হচ্ছে এই যে জনজাতি মুখ্যমন্ত্রীর কথা, মানে এই যে কার্ড ব্যবহার করা হচ্ছে, এটাকে একটা বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করা হবে, মানে আগামী দিনে দর কষাকষির টেবিলে যে কোনো নির্বাচনেই রাজনৈতিক দলগুলো একটা স্লোগানকে সামনে রাখে, যেটা দেখে মানুষ ইয়ে করবে। এটা সবসময় সব নির্বাচনের আগে একটা ইস্যুকে তুলে ধরার চেষ্টা করে থাকে, এটা সব রাজনৈতিক দলই। এই তীব্রামথার ক্ষেত্রে এখন এইটাকে যারা সবচেয়ে বড় স্লোগান হিসেবে তুলে নিয়ে এসছে, এবং এইটাকে কেন্দ্র করেই তারা তাদের প্রচারণা চালাচ্ছে। সমস্ত ইয়েতে এমন একটা ধারণা সৃষ্টি করা হচ্ছে যে উপজাতি মুখ্যমন্ত্রী নেই বলেই বোধহয় তারা বঞ্চিত হচ্ছে, কিন্তু এখানে বঞ্চনাটা কোথায় তাও কিন্তু কোনো সুনির্দিষ্ট কিছু নেই। কেননা আমাদের বাজেটের একটা বড় অংশ তো উপজাতি কল্যাণেই যাচ্ছে, আলাদা উপজাতি দপ্তর আছে, তাদের বিভিন্ন কর্মসূচি আছে, বা সামগ্রিকভাবে যে উন্নয়ন প্রক্রিয়া চলছে। এই যে রেল এসেছে আমাদের রাজ্যে, এতগুলি রেলের ইয়ে হচ্ছে, তার সুবিধা কি শুধু উপজাতিরা পাচ্ছে? তার সাথে পাহাড়ের মানুষও পাচ্ছে, পাহাড়ের ভেতর দিয়ে রেল এসেছে। তাহলে এর ফলে যে উন্নয়ন, তার প্রক্রিয়া থেকে তো কেউ বিচ্ছিন্ন নেই, সবাই এই প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত, এবং এর বেনিফিট সবাই পাচ্ছে। ফলে এই জায়গায় যে একটা বিভেদ সৃষ্টির কোনো স্থান রয়েছে বলে আমার মনে হয় না, এবং এইরকম বিভেদ সৃষ্টির চেষ্টা হয়তো কিছুদিন মানুষকে একটা বিভ্রান্ত করে রাখা যাবে, বেশি দিন এই বিভ্রান্তি টিকে রাখতে পারবে কিনা বলে মনে হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জয়ন্তদা, আপনাকে ধন্যবাদ। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, রাজনৈতিক কৌশলের এই গোলক ধাঁধায় দাঁড়িয়ে যখন আমরা জনজাতি মুখ্যমন্ত্রীর দাবির রহস্য বোঝার চেষ্টা করি, তখন সন্দেহের তীরটা আরো তীক্ষ্ণ হয়ে উঠছে। তীব্রামথার এই জনজাতি মুখ্যমন্ত্রীর দাবি কি কেবলই জাতিগত আবেগের বহিঃপ্রকাশ, নাকি এডিসি নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মনে এই বিশ্বাস গেঁথে দেওয়ার চেষ্টা যে আমরা যদি রাজ্যের সর্বোচ্চ পদে আমাদের একজনকে বসাতে পারি তবেই পাহাড়ের বঞ্চনা ঘুচবে? এটি কি শাসক বা বিরোধী পক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়ে এডিসি নির্বাচনে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখার একটি ইমোশনাল কার্ড? মথার এই রণকৌশল এডিসি নির্বাচনে তাদের পালে হাওয়া দেবে কি না, তার সময় বলবে।
সঙ্গে থাকুন আর দেশ দুনিয়ার ও রাজ্যের সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।